আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার। অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে নিয়োগ, প্রজ্ঞাপন জারি। শিল্পকলা, বাংলা একাডেমির মহাপরিচালক সহ 5 কর্মকর্তার চুক্তি বাতিল। বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। দলবাজ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি। এবং চট্টগ্রামে শেখ হাসিনা, নওফেল সহ 84 জনের বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক এমপি এম এ লতিফ রিমান্ডে ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের দিল্লিতে থার্ড ভয়েস অফ গ্লোবাল সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি। অন্যদিকে দক্ষিণের দেশগুলোকে এক হয়ে পরস্পরের শক্তি বাড়ানোর আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে দেয়া বক্তব্যের শুরুতে গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা স্মরণ করেন তিনি। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. এ সময় ধরিত্রীর টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে 3-0-র উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ও স্থানীয় সরকার ব্যবস্থা এবং গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। Education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. তিনি বলেন, সম্পদের একমুখী পথ থাকা উচিত নয়। সবার, বিশেষ করে নারী ও যুবদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। My lifelong experience has been that our financial system is created to promote wealth concentration. We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সামিটে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানরা এমন একটা সময় মিলিত হয়েছেন যখন চারপাশে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर, एक स्वर में, एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। 2023 সালের 12 ও 13 জানুয়ারি প্রথম এবং একই বছরের 17 নভেম্বর দ্বিতীয়বারের মতো ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট আয়োজন করেছিল ভারত। মনিউর রহমান, এটিএন বাংলা। অবসরে যাওয়া 5 জন অতিরিক্ত সচিবকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সচিব হওয়া এই কর্মকর্তাদের সকলেই বিসিএস 82 ব্যাচের। এর মধ্যে ডক্টর শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, এহসানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগের সচিব, ডক্টর নাসিমুল গনিকে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব এবং এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে 5 প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এরা হলেন শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকি, বাংলা একাডেমির মহাপরিচালক হারুনুর রশিদ আসকারি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, এছাড়া জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের প্রথম প্রেস সচিব রঞ্জন সেনের নিয়োগও বাতিল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পিলখানার হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ করেছেন তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত অফিসারদের স্বজনরা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে হত্যাযজ্ঞ চালিয়ে সেটাকে অভ্যন্তরীণ অসন্তোষ বলে চালিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। এছাড়া সরকার নিজেদের মতো কমিটি গঠন করে সুষ্ঠু তদন্তে হস্তক্ষেপ করেছে বলেও জানান তারা। এ সময় দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার হত্যাযজ্ঞে প্রাণ হারান 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। 15 বছর পেরিয়ে গেলেও পিলখানার হত্যাকাণ্ডের সঠিক বিচার পাননি বলে দাবি নিহতদের স্বজনদের। 15 বছর অনেক কষ্ট করেছি। বিডিআর হত্যাকাণ্ডে নিহত সেনা ও সিভিলিয়ানদের হত্যার বিচারের দাবিতে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেন তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। মন গড়া তদন্ত কমিটি গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের বিচারকে প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো। এ সময় 25শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা সহ পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান তারা। এই নৃশংস বর্বর পিলখানা ট্র্যাজেডিকে স্কুলের পাঠ্য বইয়ে সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। যে সকল সেনা কর্মকর্তা এই ঘটনাকে ঘিরে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে। নির্দোষ কোন বিডিআর জওয়ানকে কোনোভাবেই যেন সাজা দেয়া না হয়। দ্রুত স্বাধীন তদন্ত কমিশন গঠন করে পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাত জনমুখী করে গড়ে তোলার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে আন্দোলনে আহতদের সব ধরনের ব্যয়ভার সরকারকে বহন করার আহ্বান জানান তারা। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক বিগত দিনে স্বাস্থ্য খাতের অনিয়মের কথা তুলে ধরেন। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালের বেডে কাটাচ্ছেন শিক্ষার্থী সহ অনেকে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবার খোঁজ খবর নিতে ছুটে যান সমন্বয়করা। বিকেলে কুর্মিটোলা হাসপাতাল ঘুরে তুলে ধরেন আহতদের সার্বিক পরিস্থিতি। ছাত্র আন্দোলনের এই ব্যানারে এ সময় দেশের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ জানিয়ে আগামী 90 দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলার আহ্বান জানান তারা। হাসপাতাল থেকে আহত নিহতদের তথ্য গোপন করা হয়েছে বলেও জানায় সমন্বয়করা। যারা ডিসিজড হয়েছেন তাদের সবার আমরা একটা সংযোগ করার চেষ্টা করেছি এবং তাদের সবার আমরা খোঁজ খবর নিচ্ছি। যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়। মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটি যদি না থাকে তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, বিগত দিনে রাজনৈতিক আধিপত্যের কারণে স্বাস্থ্য সেবার উন্নয়ন হয়নি।
একটা এমআরআই মেশিনের দাম 10 কোটি টাকা হলে সেটা 18 কোটি টাকায় কিনে 1 বছর পরে নষ্ট হয়ে যায়। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। প্রতিটি সরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগ জানাতে লাল বাক্স খোলা হচ্ছে বলেও জানায় তারা। স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে শুরু হচ্ছে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সেগুলো বলেছি। বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করতে হলে শেখ হাসিনাকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। মুক্তিযোদ্ধা দল আয়োজিত সভায় অবিলম্বে দলবাজ রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি জানিয়ে বক্তারা বলেন, সব জায়গা থেকে আওয়ামী জঞ্জাল পরিষ্কার করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেন, এখনো আওয়ামী দোসররা অনেক জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী দুষ্কৃতিকারীরা ভারত থেকে দেয়া শেখ হাসিনার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান নেতারা। ছাত্র জনতার আত্মত্যাগের প্রতিদান হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে এনে গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। কোথায় আরোহণ, কোথায় বিপ্লব, তাদেরকে খুঁজে বের করতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে যদি বাংলাদেশে রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয়, ওরা অস্থিতিশীল করবে এই দেশকে। তারা এখনো দিব্যি ঘুরে বেড়াবে, তারা আইনের আওতায় আনা হবে না, এটা হইতে পারে না। কাজেই এই সরকারকে যদি সার্থক হইতে হয়, সরকারকে কঠিন হইতে হবে। ইতিহাসের অন্যতম ঘাতক অভিহিত করে গণহত্যার আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। শেখ হাসিনার বিচার নিশ্চিতে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। বন্ধুত্ব হবে জনগণের সাথে, সুতরাং বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, বাংলাদেশকে অধীনস্থ করার চেষ্টা করবেন না। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এখানে অন্যায় অভিযান নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান, তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। এদিকে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও উন্নত চিকিৎসার দায়িত্ব নেন বিএনপি নেতারা। গণহত্যার বিচারের দাবিতে মধুবাগে বিক্ষোভ মিছিল করে হাতিরঝিল থানা বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 34 জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ নগরীর চাঁদগাঁও থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানায় মামলায় 34 জনকে আসামি করা হয়েছে, আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 40 থেকে 50 জনকে। এদিকে চট্টগ্রামে 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের বাইজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে 8 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপরদিকে সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। স্থানীয় বাসিন্দা রিপন ওরফে বাবু বাদী হয়ে সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে 40 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে শুক্রবার দিবাগত রাতে রমেশ চন্দ্র সেনকে সদর উপজেলার রুহিয়ায় নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক শিক্ষায় বৈষম্য নিরসনে শিক্ষার্থী বান্ধব কারিকুলাম প্রণয়ন সহ 9 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ। রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তারা। এ সময় বক্তারা শিক্ষকদের পুরনো নিয়োগ বিধি বাতিল করে নতুন নিয়োগ বিধি করার দাবি জানায়। সেই সাথে শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে 9ম গ্রেডে উন্নীত করার দাবিও জানান। শিক্ষার্থী বান্ধব কারিকুলাম প্রণয়ন করতে হবে, নতুন করে একটি যুগোপযোগী নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে, আমাদের টাইম স্কেল প্রদান করতে হবে, সকল ধরনের বেতন বৈষম্য দূর করতে হবে এবং পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে 9ম গ্রেডে উন্নীত করবে এবং সহকারী শিক্ষকদেরকে অবশ্যই 10ম গ্রেড প্রদান করতে হবে। কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল 7 কোটি 22 লাখ টাকা। সেই সাথে রয়েছে স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাও।
3 মাস 26 দিন পর শনিবার সকালে মসজিদের 9টি লোহার দানবাক্স খোলা হয়, মেলে রেকর্ড পরিমাণ 28 বস্তা অর্থ ও স্বর্ণালঙ্কার। গণনায় অংশ নেন মসজিদের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংক কর্মী সহ 327 জনের একটি দল। গণনা তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া মমতাজ, এটিএম ফরহাদ হোসেন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম। এ সময় কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত যুদ্ধে ধর্মঘট করছে চিকিৎসকরা। তাদের সংগঠন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IM এর ডাকে এ ধর্মঘট আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে। রোববার সকাল 6টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। 10 লাখের বেশি সদস্য রয়েছে সংগঠনটির। আজ কেবল জরুরি পরিষেবা বিভাগ চালু রয়েছে। ওপিডি সহ বাকি সবকিছুই বন্ধ আছে। যে ধরনের অস্ত্রোপচার পরে করলেও হবে সেগুলো করা হচ্ছে না। শুধু পশ্চিমবঙ্গ নয়, চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারের দাবিতে দিল্লি, মুম্বাই সহ দেশটির বিভিন্ন বড় শহরে বিক্ষোভ হচ্ছে। দৈনিক আমার দেশ পত্রিকা পুনরায় প্রকাশ ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ দাবি জানান। এ সময় তারা বলেন, আমার দেশ পত্রিকার গত সরকারের আসল চেহারা জনগণের সামনে প্রকাশ করায় প্রতিহিংসার শিকার হয়েছে। এই কারণে সরকার পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। এ সময় বক্তারা মাহমুদুর রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আমরা অবিলম্বে তার সাজা বাতিল, তার সুয়াস মামলা প্রত্যাহার, আমার দেশের যে প্রকাশনায় যে প্রতিবন্ধকতা রয়েছে, প্রেস, আমার দেশের কোনো ডিক্লারেশন কিন্তু বাতিল হয় নাই। যারা এই মাস্তানি করেছে, যারা জনপ্রিয় একটি সংবাদপত্র বন্ধ করে দিয়ে হাজারো কর্মী এখানে আছে দেখেন, তাদেরকে গত এই দীর্ঘ সময় 2013 সাল থেকে আজকে 11টি বছর যাদেরকে পথে পথে বসিয়ে রেখেছে, এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এবার পার্টিক্স খেলার খবর। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন সাবেক ও বর্তমান নারী ফুটবলার ও কর্মকর্তারা। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল লিগে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে দল বদল পেছানোর আবেদন করেছেন ফুটবলাররা। পরাগার মানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ প্রফেশনাল লিগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সেই দলে যোগ দেওয়া খেলোয়াড়দের খেলা নিশ্চিত করা এবং দলবদল পেছানো সহ বাফুফের কাছে 5 দফা দাবি জানিয়েছেন ফুটবলাররা। আমাদের পেশায় এটার সাথে আমাদের ফ্যামিলি বা এই ক্লাবের সাথে কিন্তু অনেক যারা স্টাফ কাজ করে তাদের সাথে তাদের ফ্যামিলি জড়িত। তো আমরা আমাদের প্লেয়ারদের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা ক্লাবদেরকে করব। ক্লাবগুলোকে মাঠে ফেরানোর চেষ্টা চলছে বলে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এবং মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে সকালে বাফুফে ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা। তার জন্য মহিলা ফুটবল শুধু না, দেশের ফুটবল ছেলেদের সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা পর্যায়ে ফুটবল হোক, লিগ হোক, আমরা এটাই চাই। এই বছর যে মহিলা ফুটবলের লিগটা হয়েছে এটা সম্পূর্ণভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য হয়েছে। এদিকে ফুটবল কোচ আব্দুর রাজ্জাক ও বাফুফের সভাপতি সহ অন্যায় কাজে মদতদাতাদের পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট করেন। সাবেক ও বর্তমান পুরুষ ও নারী ফুটবলার এবং সমর্থকরা বাফুফের সভাপতির পদত্যাগ চাইলেও আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে অনড় অবস্থানে আছেন কাজী সালাউদ্দিন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। লিওনেল মেসিকে সম্মান জানিয়ে আংশিক স্বর্ণের তৈরি একটি জার্সি বানানো হয়েছে, আর তা লন্ডনের টটেনহাম হটস্পার ক্লাবে শতবর্ষের ফুটবল জার্সি আর্ট নামে এক প্রদর্শনী কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উত্তর লন্ডনের স্পার্স ক্লাবে 2021 সালে ফুটবল ম্যাগাজিন প্রজেক্টের আওতায় প্রথম এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
সোভিয়েত যুগের বারবারা স্টেপনোভার তৈরি করা ক্রোয়েশিয়া ও ঘানার জার্সি রয়েছে। এর মধ্যে আয়াক্স এর সাথে বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগের যুথবদ্ধতায় তৈরি করা জার্সিও প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি চলবে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ হওয়া পর্যন্ত। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বললেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার। অবসরে যাওয়া 5 অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে নিয়োগ, প্রজ্ঞাপন জারি। শিল্পকলা বাংলা একাডেমির মহাপরিচালক সহ 5 কর্মকর্তার চুক্তি বাতিল। বাংলাদেশের মানুষের বন্ধু হতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান বিএনপির। দলবাজ রাষ্ট্রপতির পদত্যাগ দাবি। এবং চট্টগ্রামে শেখ হাসিনা, নওফেল সহ 84 জনের বিরুদ্ধে হত্যা মামলা। সাবেক এমপি এম এ লতিফ রিমান্ডে ও মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদ আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।